গতবার আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তারপর থেকে একটা শব্দবন্ধের সঙ্গে আমরা পরিচিত হয়ে উঠেছিলাম। তা হলো হুমকি সংস্কৃতি। সর্বত্র হুমকি, হুমকি আর হুমকি। এরপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে চিকিৎসকদের হুমকি, স্বাস্থ্য পরিষেবার নানা জায়গাতে হুমকি আর হুমকি। আর এখন সেই হুমকির পরিসরটা বাড়তে বাড়তে এত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও হুমকির মুখে পড়তে হচ্ছে। আর সেই হুমকিটা দিচ্ছে কে? হুমকিটা দিচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। পরিষ্কার তিনি বলছেন যে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি একটা অনুরোধ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যে আগামী 28 তারিখ অর্থাৎ 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সূচি নির্ধারিত হয়েছে তাতে বেশ কয়েকটা জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাখা হয়েছে, পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যাতে 28শে সেপ্টেম্বর আমি ভুল বললাম 28শে আগস্ট না নেওয়া হয় তার জন্য এক ধরনের আবেদন করে চিঠি লেখা হয়েছিল শিক্ষা দপ্তরের কাছ থেকে। আর তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে 28 তারিখ একটা দলীয় কর্মসূচি হবে। এ রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে তারা মনে করেন 28শে আগস্ট তাদের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, তাই তারা সেটা পালন করবেন। সেই পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় যেন সেদিন কোনো পরীক্ষা না রাখে, কারণ সেদিন আসতে অসুবিধা হবে। গোটা রাজ্যের পরিস্থিতি অন্যরকম থাকবে, মানে সবাই আর কি ছাত্র পরিষদের যে জন্ম জয়ন্তী তাতে পালনে মত্ত হয়ে যাবে আর কি। তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে এই দাবিটাকে অগ্রাহ্য করেছেন। তিনি বলেছেন যে যেহেতু তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সেই সূত্রে তার বারবার করে মনে হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনো কোনো দলীয় কর্মসূচির দ্বারা নির্ধারিত হতে পারে না। ফলে তার মতে পরীক্ষার যে সূচি সেটা বদলানোর কোনো কারণ নেই। এরপরে সিন্ডিকেটের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সিন্ডিকেট নিয়ে একটা বৈঠক করেন। যেহেতু বৈঠকটা করতেই হতো তাকে, কারণ চিঠিটা শিক্ষা দপ্তর থেকে গেছে, ফলে সরকারের চিঠি, সেই চিঠি নিয়ে আলোচনা হয়েছে। সিন্ডিকেট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট উপাচার্য যেখানে উপস্থিত ছিলেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে সিন্ডিকেটের সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা বলেছেন যে না, কোনো দলীয় কাজের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে বিঘ্নিত করবার কোনো মানে হয় না। যদি বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি একটা কথা বলেছেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে আমি অন্তত প্রত্যাশা করেছিলাম আমাদের রাজ্যের যিনি প্রধান প্রশাসক তিনি তার ছাত্রদের অনেক ভালো করতেন যদি বলতেন যে এবার আমাদের প্রতিষ্ঠাতা দিবসে তো আসলে ছাত্রদের কি আদর্শ, আমরা কোন রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করব সেটার বার্তা দেওয়া। তিনি পরিষ্কার বলছেন যে উনি যদি এটা বলতেন তার ছাত্র নেতাদের যে তোমরা গত কয়েক বছর ধরে বা গত কয়েকদিন ধরে আমি যা দেখছি ল কলেজে এই ঘটনা ঘটেছে, আরজি করে এই ধরনের ঘটনা ঘটেছে, এই পরিপ্রেক্ষিতে তোমরা যদি নিজেদের না শোধরাও আর আমি ছাত্র সংগঠনের কোনো ইয়ে করতে দেব না, মানে তোমরা আগে নিজেদের শোধরাও, তোমাদের আগে আদর্শ বা মতাদর্শ তৈরি হোক, তারপরে এই সমস্ত প্রতিষ্ঠাতা দিবস বা নির্দিষ্ট দিন পালন করা হবে, তাহলে তো অনেক ভালো বার্তা দিত, তার ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হতো। তিনি তো তার ছাত্রদের উৎসাহিত করতে পারতেন যে আমি যেভাবে শুনছি কলেজে কলেজে খানা পিনা মস্তির একটা সংস্কৃতি চালু হচ্ছে, এটা বন্ধ না হলে আমি কোনো প্রতিষ্ঠাতা দিবস পালন করব না, আগে এগুলো বন্ধ হোক, সর্বত্র একটা সুস্থ সংস্কৃতি হোক, তারপরে একেবারে শান্ত। আমি নিজে শুনেছি সেই বাইকটা, তিনি বলছেন এই বার্তাটা যদি আমাদের রাজ্যের প্রধান প্রশাসক তার দলের ছাত্র নেতাদের দিতে পারতেন তাহলে হয়তো তার ভাবমূর্তি শুধু নয় আমাদের শিক্ষার চিত্রটা অনেকটা পাল্টাতো। আমরা কি প্রত্যাশা করতে পারি আমাদের কোনো প্রশাসক এইভাবে বলবে রাজনীতির ঊর্ধ্বে উঠে?
তুমি আমাকে হাসাচ্ছ, মানে আমি অট্টহাস্য করতে বাধ্য হতে হবে আমাকে। কিছু বুঝে নেই মহিলা, আমাকে এরকম বাজে কথাও বলতে হচ্ছে। শিক্ষা জগতের মানুষ, আমি জানি তিনি সম্পূর্ণভাবে শিক্ষা বঞ্চিত, সম্পূর্ণভাবে শিক্ষা বঞ্চিত একজন ব্যক্তিত্ব। শিক্ষার মর্ম তিনি কিছু বোঝেন না, তা বুঝলে তিনি আজকে আমাদের এই দুর্দশার মধ্যে পড়তে হতো না, এই যে আজকে আমরা আলোচনা করছি সেটার মধ্যে পড়তে হতো না। উপাচার্য মহাশয়কে আমি চিনি না, কিন্তু খুব ভালো লাগছে যে অন্তত কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমন একজন উপাচার্যকে পাওয়া গেছে যিনি যুক্তিসম্মত কথা বলেন। তিনি এটাও বলেছেন যে আমি তো কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সিন্ডিকেটের সঙ্গে বসে আমি সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত জানাবো। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে একটা ঐতিহ্যবাহী, বহু 150 বছরেরও বেশি বয়স হয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি যে ভূমিকা নিয়েছেন, এটাই আজকের দিনে আমাদের কাছে একটা পজিটিভ বা সদর্থক দিক। আমরা খুঁজে পাচ্ছি না কোনো সদর্থক কোনো বার্তা পাচ্ছি না আমরা। উনি কিন্তু সদর্থক বার্তা দিয়েছেন। উনি যে কটা কথা বলেছেন, আমি তাকে চিনি না, যে কটা কথা বলেছেন প্রত্যেকটাই অত্যন্ত যুক্তিসম্মত কথা। উনিও উগ্রতা দেখাতে পারতেন, উগ্রতা দেখে উগ্রপন্থীদের মতন কথা বলতে পারতেন, এটা আমি মানবো না ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি যে প্রত্যেকটা স্টেপ বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেট কি সিদ্ধান্ত নেয় সেটা আমি দেখবো, এই কখনো উনি স্বৈরতন্ত্রীর মতো কথা বলছেন না। আজকের যুগে তো স্বৈরতন্ত্রীরাই তো প্রাবল্য, গণতন্ত্রের কথা বলছিলেন আনিসুর রহমান সাহেব। গণতন্ত্র কোথায়? পুরোপুরি স্বৈরতন্ত্র চলছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে একটা ছাত্র পরিষদটা কাদের? একটা বিশেষ দলের। সেই দলটা কারা? শাসক দল। তুমি বলছো, তুমি খুব প্রত্যাশা রেখে কথা বলছো যে প্রশাসনিক প্রধান তিনি তো এটা করতে পারতেন, ওটা করতে পারতেন। আমি তো পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছি, এতটুকু যদি ইনটুইটিভ পাওয়ার ইংরেজিতে বলে, ভেতরের দেখার শক্তি, বাইরে থেকে সেটা অর্জন করা যায় না। ভেতরের দেখার শক্তিকে বলে ইংরেজিতে ইনটুইশন বা ইনটুইটিভ পাওয়ার। সেই শক্তি দিয়ে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনি তো নাটের গুরু। তিনি এই ছাত্র পরিষদকে তাদের প্রতিষ্ঠা দিবস নাকি সে বিরাট একটা ব্যাপার, বিশাল কোনো ব্যাপার, সে বোধহয় দেশের স্বাধীনতা দিবসের থেকে অনেক বেশি মর্যাদা। আনিসুর রহমান পরিষ্কার বলে দিচ্ছে এটা ওনার নিজের নয়, এটা হচ্ছে কংগ্রেসের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন আর একদম তাদের প্রতিষ্ঠা দিবস, উনি সেটাকেই নিজেদের ছাত্র প্রতিষ্ঠা দিবস হিসেবে ব্যক্তি সমালোচনা হয়ে যাচ্ছে তা নয়, ওনার ব্যক্তিত্বের মধ্যে এটা আছে যে শহীদ দিবসটা উনি পালন করেন, যেটা আনিসুর রহমান সাহেব রাস্তা দিয়ে কথা বলছিলেন। সেই শহীদ দিবসটাও তো কংগ্রেসের যারা শহীদ হয়েছিল তারা সকলেই কংগ্রেসের সমর্থক ছিল। তো উনি তো কিছু মানেন না। মুশকিলটা হচ্ছে সেখানে, উন্মাদের বিরুদ্ধে তুমি যুক্তিপূর্ণ কথা বললে উন্মাদ তো সেটা মানবে না। উনি তো উন্মত্ততা বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। আমি খুব ভালো করে সাইকোলজি জানি, মনস্তত্ত্ব জানি বলেই বলছি। ফলে যদি আমরা বলি উনি কেন এটা করলেন, উনি কেন এটা করলেন, একেবারে ভুল ভাল উল্টো পাল্টা আমাদের ধ্যান ধারণা। উনি নটের গুরু, উনি চেয়েছেন ছাত্র পরিষদকে বলতে পারো যে লেলিয়ে দিয়েছেন যে তোমরা এইটাকে করো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর একটা নিয়ন্ত্রণ আনো, এই উপাচার্যের উপরে উপাচার্য মহাশয়ের উপরে একটা নিয়ন্ত্রণ আনো, এনে তোমরা এটাকে লন্ডভন্ড করে দাও। শিক্ষার কোনো মূল্য, আবার বলছি আমি একই কথা, শিক্ষার কোনো মূল্য ওর কাছে নেই। যুক্তিটা কেন নেই সেটা আজকে আমি বলে দিচ্ছি। কারণ উনি নিজে শিক্ষার এতটুকু কিছু না পেয়েও একেবারে রাজ্যের মাথায় বসেছেন, এটাই ওর মাথাটা বিগড়ে দিয়েছে। আমি তো শিক্ষা টিক্ষার ধার ধারিনি, তাহলে আমি তো রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে গেলাম, রাজ্যের মাথায় বসে পড়লাম, শিক্ষা দিয়ে কি হবে? অতএব এই সমস্ত দলের যে পরিষদ, ছাত্র পরিষদ, তাদের ছাত্র পরিষদ বললে ভুল বলা হয়। ছাত্র মানে যারা শিক্ষাকে গুরুত্ব দেবে, যারা শিক্ষা ব্যবস্থা যাতে নষ্ট না হয়, প্রতিষ্ঠিত হয়, তার জন্য প্রাণপাত পরিশ্রম করবে, পরিকল্পনা করবে। এই ছাত্র পরিষদের মধ্যে সেটা আছে। বরং গুরুত্ব না দিয়ে পরীক্ষার দিনটাকে তারা বলছে পাল্টে দাও, বদলে দাও।
এখানে ঠিকই আনিসুর রহমান পরিষ্কার করে বলেছেন কতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা সেদিন আছে। তো প্রবলেমটা, সমস্যাটা যেখানে গিয়ে জট পাকাচ্ছে সেটা হলো প্রথম ছাত্র পরিষদকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধাক্কা দেওয়া। যে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল ধ্বংস হয়ে গেছে, ধ্বংসটাকে আরো বেশি শ্মশানে পরিণত করা, সেটা উদ্দেশ্য ছিল। সেটা যখন ধাক্কা খেলো, উপাচার্য মহাশয়ের মেরুদণ্ড ছিল তার জন্য ধাক্কা খেলো, তখন এবারে আরেকটিকে ব্যবহার করা শুরু করেছেন তিনি, সে হচ্ছে মুখ্য শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীকে এবারে লাগিয়ে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী একেবারে জোর হুজুর হয়ে বসে আছে, যা বলবেন তাই। এই কেমন শিক্ষামন্ত্রী হতে পারেন তিনি? মন্ত্রী হতে পারেন তিনি, শিক্ষামন্ত্রী, কিন্তু সর্বোপরি তো তিনি মানুষ। তার তো একটা ব্যক্তিত্ব থাকবে, শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব থাকবে, সৃজনশীল মানুষের ব্যক্তিত্ব থাকবে। তিনি সৃজনশীলতা দিয়ে লোককে জ্ঞান দিচ্ছেন, তার নিজের কোনো জ্ঞান নেই। তাকে লাগিয়ে দিয়েছে, তাকে ব্যবহার করা হচ্ছে এবং সে এইভাবে ব্যবহৃত হওয়ার জন্যই বোধহয় পৃথিবীতে জন্মেছে, পুরোপুরি ব্যবহৃত হওয়ার জন্য। ওই শিক্ষামন্ত্রীর পদটা তার জন্য অত্যন্ত জরুরি, যার জন্য দীর্ঘদিন ধরে অধ্যাপনা না করে শেষমেশ অধ্যাপনাটা ছেড়েছে, যখন শিক্ষামন্ত্রীর পদটা তার সুদৃঢ় হয়েছে বলে সে বিশ্বাস লাভ করতে পেরেছে, আস্থা অর্জন করতে পেরেছে। অতএব তিনি উপরে যিনি বসে আছেন তিনি একে লাগিয়ে দিয়েছেন। তিনি ভূমিকা নিয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি পাশে দাঁড়িয়েছেন ছাত্র পরিষদে, আর উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন তাকে আমি আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। তিনি সঠিক ভূমিকা নিয়েছেন। এই ভূমিকাটা আজকের সময়ে মানুষজনদের, পদাধিকারী মানুষজনদের কাছে প্রত্যাশিত করার নয়। প্রত্যেকেই তার পদটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, পদলেহন করার জন্য প্রস্তুত। তিনি পদলেহন যে করেননি, এর আগে আমি আপনি তাকে জানেন যে দুবার যে উপাচার্য ছিলেন যিনি, তিনি কিভাবে মানে এই পদটাকে ব্যবহার করেছেন। শুধু তাই নয় অনুপম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীতে সুখ্যাত বিশ্ববিদ্যালয়, আমার কাছে অতি পুত পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আমি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেই বিশ্ববিদ্যালয়টাকে একজন উপাচার্যই কয়েকবার প্রতিষ্ঠিত হয়ে ওখানে পদে অভিষিক্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠান, আমাদের গৌরবে, সেটাকে নষ্ট করে দিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই গিয়েছে, সেই জন্য দুঃখ তো আর হচ্ছে না, আগেই নষ্ট হয়ে গিয়েছিল। বর্তমান উপাচার্য সেটাকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু তার সেই প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র পরিষদ পারল না, লাগিয়ে দেওয়া হয়েছে এখন শিক্ষামন্ত্রীকে। আর শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, বসন্তদ হওয়ার শিক্ষাটা তিনি পেয়েছেন, সেই অর্থে তিনি শিক্ষামন্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করতে পারেন। হ্যাঁ, শিক্ষা তিনি দিতে পারছেন রাজ্যবাসীকে, সেটা কি? বসন্তদ হওয়ার শিক্ষা, দলের দাসত্ব করা। হ্যাঁ, বসংবাদ মানে তাই, বসংবাদ মানে জহুজুর, যা বলবো আমি করবো। দাসত্ব বললে কম বলা হয়, তুমি প্রভু, তুমি যা বলবে আমি তাই করব। সেই শিক্ষাটা এনে রাজ্যবাসীকে খুব ভালোভাবে দিতে পারছেন। কিভাবে সেটা হতে হয় সেটা ভালো করে শিক্ষা দিতে পারছেন সকলকে। সেই অর্থে ইনি শিক্ষামন্ত্রী, রাজ্যবাসীকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু তার নিজের মুখোমুখি তিনি দাঁড়ান, নাটক, এটাই সে বলে শেষ করব, নাটক দেখিয়ে মানুষের মধ্যে মূল্যবোধ জাগানো, তার পরিবর্তে আজকে তিনি নিজের মুখে, আমরা যেমন আয়নার সামনে দাঁড়াই, শিক্ষামন্ত্রী নিজের মুখোমুখি হন, কিন্তু মুশকিল হচ্ছে তার রাতগুলো তো অন্য বস্তু দ্বারা তার উপরে নিয়ন্ত্রণ আনে, অথচ সেসব তার পক্ষে সম্ভব হয় না। এমন বস্তু রয়েছে যা তার পুরো সত্তাটাকে নিয়ন্ত্রণ করে নেয়, সেই বস্তু দ্বারাও তিনি পরিচালিত, শুধুমাত্র কর্তৃ দ্বারা পরিচালিত নন। তার মতন ব্যক্তিত্ব যদি শিক্ষামন্ত্রী হয় তো দেশের এমন অবস্থা অবধারিত আমাদের দেখতেই হবে। শুধু এইটুকু আলো টিমটিম করছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরব অনেকদিন চলে গেছে, একজন এসেছে, তিনি প্রাণ ভরে চেষ্টা করে যাচ্ছেন যুক্তি সঙ্গত পদ্ধতিতে। তিনি যে চেষ্টাটা করছেন আমরা চাইবো যেন তিনি সফল হন। একদমই, আমরা জানি না অসম লড়াই, আমি বলবো অসম লড়াইয়ে তিনি সফল হন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একজন ব্যক্তিত্ব যেভাবে নষ্ট করে দিয়ে গেছেন, পরের পর তিনি উপাচার্য হয়ে, তার মধ্যে কিছুদিন আগে তাকে দেখলাম
একটাই শুধু ভালো লক্ষণ দেখলাম, তিনি আমার মুখের দিকে তাকাতে পারলেন না, তিনি আমায় আগে দিদি দিদি বলতেন। এতটাই যে নিজের অপরাধ প্রবণতা আছে, বিশ্ববিদ্যালয়টাকে শেষ করে দিয়েছেন এরকম বসংবদ হয়ে। আজকে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় শেষ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়, তাকে আগলে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন যিনি, তারও উপরে কুড়ুল মারার চেষ্টা করা হচ্ছে, কুঠারাঘাত করার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক এই অসম লড়াইয়ে এই আমাদের অন্তর্বর্তীকালীন সদিচ্ছা কিছুটা, ঠিক আমাদের সদিচ্ছা কিছুটা কাজ করতে পারে কিনা। ঠিক। আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, আপনি জানেন যে এই যে প্রতিষ্ঠান, এই যে শাসক, তার বিরুদ্ধে দাঁড়ানো খুব কঠিন। আপনার নিশ্চয়ই মনে থাকবে মীরা পান্ডে এ রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার হয়েছিল এবং তিনি তার মতো করে নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করেছিলেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাজ্য সরকার বলেছিল না, এভাবে নয়, এভাবে করতে হবে। তিনি কেন্দ্রীয় বাহিনী চাইবার জন্য একেবারে চলে গেছিলেন দিল্লিতে এবং আমার মনে আছে রীতিমতো আইনি লড়াই লড়ে তিনি তার নির্ঘণ্ট অনুসারী নির্বাচন করিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে। কিন্তু তারপরে যা হয়, কিন্তু সত্যি এত যদি বসংবাদ মানুষজন থাকে, তাহলে একটা প্রশাসন তার নিজের গতি কি হবে? মানে এত লোক যে একটাও বলতে পারে না যে প্রশাসনকে প্রশাসনের মতো চলতে হবে। এই যে আপনি বললেন একটু আগে, দল আর সরকার একাকার হয়ে যাচ্ছে, এটা তো শেষ পর্যন্ত সেই দলটার জন্য বিপদ। একটা সময় তো এই দলটাকে সম্পর্কে মানুষের আস্থা সর্বস্তরে হারাবে। একেবারে মেরুদণ্ড সোজা থাকা বা মেরুদণ্ড বিক্রি নেই, এরকম লোকের সংখ্যা দিন দিন বড্ড বেশি কমে যাচ্ছে। আজকের আপনি মীরা পান্ডের কথা বললেন, নির্বাচন কমিশনার। আজকে দেখুন আজকে দিল্লিতে কি হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন একেবারে একটি স্বয়ং শাসিত একটা প্রতিষ্ঠান। তারা একটা সরকারের মানে একটা দলের সরকারের একটা দলের হয়ে কিভাবে সমস্ত কাজকর্ম চালিয়ে চলেছে বেশ কয়েক বছর ধরে, সেটা চোখে আঙুল দিয়ে যখন কোন একজন দেখিয়ে দিচ্ছে এবং সমস্ত নিরপেক্ষ জায়গা থেকে তার সত্যতা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে, তারপরেও আজকে যেভাবে যে নির্বাচন কমিশনার যেটা নিয়োগের পদ্ধতি ছিল, যে সেখানে সেই পদ্ধতিটাকে বদলে দিয়ে যাতে শাসক দল তাদের মতো সমস্ত নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারে বা আনতে পারে, সেই ব্যবস্থাপনাটা করে নিল সরকার। ফলে সরকার চাইছে সমস্তটাই কুক্ষিগত করতে, তারা তাদের মতো করে সমস্তটা নিয়ন্ত্রণ করতে। আসলে কেন এটা চাইছে? মানুষের জন্য না, তাদের যে সংকীর্ণ দলীয় স্বার্থ, ক্ষমতা দখলের জন্য তারা এই সংকীর্ণ জায়গাগুলোকে তারা ব্যবহার করছে এবং সর্বোপরি দেশের গণতন্ত্রটাকে একেবারে বুলডোজার চালাচ্ছে এসব দিয়ে। ঠিক আজকের শিক্ষামন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তার মনে রাখা দরকার তার পূর্বসূরি তিনি কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছে অপকর্ম করার জন্য। সামগ্রিকভাবে এসব করে কি তারা কি শিক্ষার জন্য করছে, শিক্ষাকে ভালো করার জন্য করছেন? না। আমার তো খুব আশঙ্কা হয় আগামী, আমি জানি না আগামী 20-30 বছর পরে সরকারি শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে বলে আমার তো আর মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যে সারা ভারতবর্ষে প্রায় 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও কয়েক হাজার স্কুল ঢুকছে বন্ধের অপেক্ষায়। বহু স্কুল। আমি একটা স্কুলে পড়তাম, আমি যখন ক্লাস 1-এ পড়তাম আমার রোল নাম্বার ছিল 55 1934 সালে তৈরি হওয়া এই প্রাইমারি স্কুলে আমি পড়তাম। এখন আমি খোঁজ নিয়ে জানছি 1, 2, 3, 4, 5 পর্যন্ত হয়েছে সে স্কুলে, সব মিলিয়ে 55 জন ছাত্র তাদেরকে নেই। অথচ আজ থেকে প্রায় 45-47 বছর আগের 47 বছরে কত জনসংখ্যা বেড়েছে, কত কি বেড়েছে, কিন্তু সেই স্কুলে নতুন কোনো স্কুলও হয়নি, এর মধ্যে কোনো সরকারি স্কুল হয়নি, সব বেসরকারি স্কুল চলছে। সরকারি স্কুলে আর কেউ যায় না। কারণ কি লোকের পয়সা বেশি হয়েছে? না, আসলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না। ওই মিড ডে মিলের খাওয়া, যাদের একেবারে খেতে পায় না তারা যেন মনে হচ্ছে মিড ডে মিলের খাওয়ার জন্যই যেন স্কুলে যাচ্ছে। শিক্ষকরাও লেগে আছে মিড ডে মিলে কি করে ছাত্র সংখ্যা বেশি দেখিয়ে সেখান থেকে কি করে টাকা পয়সা এদিক ওদিক সাইড করা যায়, আর কিভাবে ওই হচ্ছে মানে নিজের যে মুদিখানার যে বাজার টাজার গুলো
ওখান থেকে ম্যানেজ করা যায় তার কম্পিটিশন চলছে। ফলে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটা কোলাপস। আইসিডিএস সবগুলো করে খাওয়ার জায়গা পার্টির কর্মীদের। একটা সময় বাম আমলে তাদের লোকজনদেরকে ঢুকিয়েছিল, এখন যারা ক্ষমতায় আছে তারা তাদের লোকজনদেরকে আইসিডিএস এ বা শিশু শিক্ষা কেন্দ্রে সব ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তাদের করে খাওয়ার জায়গা। সেখানে লেখাপড়া বলে কিছু হয় না।